আজ 5ই সেপ্টেম্বর। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে তার উজ্জ্বল শিক্ষণীয় ব্যক্তিত্বকে স্মরণ করে উদযাপিত শুভ শিক্ষক দিবসের উপলক্ষের মাধ্যমে জানাই সকল শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও প্রণাম। তাই এই শুভ দিনে সকল শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠানের শুরুতেই আছে আমাদের জিসিএম কলেজ অফ এডুকেশনের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী শর্মিষ্ঠা মুখার্জির একটি স্বরচিত কবিতা পাঠ। নমস্কার। কবিতাটির নাম হলো মানুষ গড়ার কারিগর। শিক্ষা মোদের মননের শক্তি, কলম যে মোদের হাতিয়ার। বিদ্যালয় পাঠরত অবস্থায় শিক্ষক যে করেন মোদের তৈয়ার। শিক্ষার আলোয় আলোকিত মোরা হয়েছি আজ যে বড় ভাগ্যবান। শিক্ষার আলোর প্রকাশমানতায় রয়ে যাবে এই জগৎ দীপ্যমান। শৈশবে যে মাই সব, মা শেখায় প্রথম শিক্ষা। মা শব্দ প্রথম মুখে আসে, মার কাছে হয় প্রথম দীক্ষা। বিদ্যালয় প্রথম প্রবেশ, পিঠে ব্যাগ, ঘণ্টাধ্বনি, পরীক্ষা, বন্ধুত্ব, অপেক্ষার মাঝে ফুরিয়েছে আজ যে কত প্রতীক্ষা। বিদ্যালয়ের পদার্পণ দিন প্রথম যখন, শিখনে বর্ণ পরিচয়ে নমন তখন। 1, 2, 3, 4 হাতে খড়ি পার। বিদ্যালয়ের গণ্ডি যে আমার তোমার সবার। স্কুলের ওই বেড়া টপকে পৌঁছে যে গেলাম কলেজে, একঘেয়ে সেই জামাগুলো বদলে যায় রঙিন আমেজে। মনে পড়ে পিটি স্যারের সেই গরম চোখ, পড়তো ডান্ডা বাড়লে নখ। মনে পড়ে সেই টিফিন আওয়ার্স, সরস্বতী পূজার আমেজ সবার। ক্লাস ছুটির সেই ঘণ্টার ধ্বনি ভেসে আসে আজও কানে। কত শত ঝামেলা সব আজ মুছে যায় কত অভিমানে। কলেজের স্মৃতিগুলি সব আছে বইয়ের বাক্সবন্দি। সিলেবাসের পাতায় মোড়া কত কষ্টের একত্রিত সন্ধি। বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পৌঁছালাম যখন, বড় মাপের লেখাপড়া শুরু হলো তখন। ক্যান্টিনের খানাপিনা সব মনে পড়ে যায়, আড্ডা হই হুল্লোড়ে সেজে ওঠে সেই সব রঙিন রং। শিক্ষাদানে যারা রয়েছেন সকল সময় রত, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে সকল সময় মোর মন অনুরত। ধ্রুবতারা বলে তাদের মানি, মাথা নত করি তাদের কাছে। পড়ানোটা শুধু পেশা নয়, মানুষ গড়া শেখা তাদেরই কাছে। সত্যের জন্য যিনি লড়েন তিনিই শিক্ষক, যুক্তিপূর্ণ পথে যিনি লড়েন তিনিই শিক্ষক। আন্দোলনে যিনি তুফান তোলেন তিনিই শিক্ষক। সমাজ গড়ার কাজ যিনি করেন তিনিই শিক্ষক। ধন্যবাদ। সত্যি
চলার পথে শিক্ষা গ্রহণের সাথে সাথে আমরা নিজেরা নিজেদের জীবনের রঙ্গমঞ্চের এক অভিনব অভিনেতা হয়ে উঠি। এই অভিনয় কতটা সুচারু হয়, এই অভিনয় কতটা সুপোক্ত হয়, এই অভিনয় মানুষের সমাজ জীবনকে কতটা প্রভাবিত করতে পারে, এই অভিনয় কতটা সত্য, এই অভিনয় কতটা ঠিক, সেটা সম্পর্কেও আমাদের মধ্যে মাঝে মাঝে খুব প্রয়োজনের সময় কিছু জিজ্ঞাসা উঠে আসে। এই জিজ্ঞাসার কারণ শিক্ষা স্বয়ং, এই জিজ্ঞাসা উত্থাপনের মানসিক বিকাশ শিক্ষা স্বয়ং। তাই জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে নাটকের গুরুত্ব শিক্ষায় অপরিসীম। আমাদের ডিসিএম কলেজ অফ এডুকেশনের অধ্যাপক শ্রী প্রসেনজিৎ মণ্ডল মহাশয় এই বিষয়ে কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করবেন। আজকের এই শিক্ষক দিবস উপলক্ষে আমরা সমগ্র শিক্ষাপ্রতি মানুষের পক্ষ থেকে এই বার্তা বর্তমান সুধী সমাজের কাছে জানাতে চাই যে মানুষের সমগ্র জীবনটাই এক বৈচিত্র্যপূর্ণ নাট্যরসে পরিপূর্ণ। কিভাবে আমাদের মনন ধীরে ধীরে সমাজের বুকে ছাপ রেখে যায় তা বিভিন্ন পর্যায়ের মানুষের জীবন পরিক্রমা দিনলিপি অনুসরণ করলেই উপমিত হয়। আর এই পরিক্রমণ পথ কিভাবে চক্রায়িত হয়ে চলেছে তা আমরা বিভিন্ন কথাশিল্পী, নাট্যকার ও নটশিল্পের প্রদর্শনের চিত্রের মাধ্যমে অনুসরণ করি। এটি এক জ্বলন্ত জীবন শিক্ষা মানব জীবনের চলমান যাত্রাপথে। তাই নাট্য শিক্ষা আজ আমাদের বহমান জীবনের পথে এক গুরুত্বপূর্ণ প্রতীকী স্বরূপ। এ শিক্ষাও আমাদের জীবনের অঙ্গ। তাই যে কোনো প্রেক্ষাপটেই হোক না, সে সামাজিক, আর্থসামাজিক, ঐতিহাসিক, রম্যরসাত্মক, হাস্যকৌতুক বা অন্য যে কোনো চিত্রপটই হোক না কেন, তা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে, আরও মননশীল হতে সাহায্য করে। তাই নাট্যপাঠে শিক্ষা আজকের দিনে সত্যিই অপরিহার্য। আমাদের পরবর্তী নিবেদন ডিসিএম কলেজের ছাত্রছাত্রীদের একত্রিত প্রচেষ্টায় গঠিত শ্রুতিনাটক প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্রের লেখা একাঙ্ক নাটক সন্ধ্যা তারা। রঙ্গমঞ্চের চাকচিক্য থেকে বেরিয়ে শুধু শ্রুতি অবলম্বনে নাটকটিকে উপলব্ধির জন্য কিছু সংযোজন পরিবর্তন করা হয়েছে। আমাদের অসীম সৌভাগ্য স্বয়ং নাট্যকার স্যার মনোজ মিত্রের সম্মতি এই বিষয়ে আমরা পেয়েছি। এই উৎকৃষ্ট নাটকের শ্রুতিনাট্যরূপ দানে কিছু অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে থাকলে শ্রোতা বন্ধুদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। উপরতলার সারি বাঁধা তিনখানি ঘরের সামনে টানা লম্বা বারান্দা। বারান্দায় নিচু রেলিং, একধারে নিচে নামা সিঁড়ি। রেলিংয়ের গায়ে বহু বর্ষার ফসল শ্যাওলা আগাছা। বারান্দায় ইজি চেয়ারে বসে আছে বৃদ্ধ কুমুদ শঙ্কর। তার পায়ের সামনে মেঝেতে আশালতা। কুমুদের সামনে নিচু টেবিলে দাবার ছক পাতা। অন্যমনস্কভাবে কুমুদ ঘুঁটিগুলো নাড়াচাড়া করছে। আশালতার সামনে পানের সরঞ্জাম। শেষ বিকেল, আড়ালে নারকেল পাতার ফাঁক দিয়ে হলুদ আলো ঝিরঝির ঝরছে বৃদ্ধ বৃদ্ধার মুখের ওপর। চারধার শান্ত, নির্জন, নিস্তব্ধ। অল্প পরে পথের দিকে সব যাত্রীদের ধ্বনি উঠল, বল হরি হরি বল। কুমুদ ও আশালতা উঠে বিস্ফারিত চোখে বাইরে তাকালো।
কুমুদ দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে ফিরে শুল। শূন্যে নির্নিমেষ দৃষ্টি। সব যাত্রীদের কণ্ঠস্বর ক্রমশ দূরে সরে গেল। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। সুরেন চলে গেল। কতকালের বন্ধু সব, কার কখন ডাক আসে। কালো এতক্ষণ তোমরা খেলছো এইখানটিতে বসে। দুবার কিস্তিমাত হলো, চটে গেল, চেঁচালো, ছেলে মানুষের মতো কাজিয়া বাঁধালো। চোট্টামি করে যেত তুমি। বললাম, বেশ সুরেন, তুমি না হয় একবার চোট্টামি করে যেত দেখি। দেখিয়ে গেল, মাত্র 24 ঘন্টার মধ্যে দেখিয়ে গেল। মাঝে মাঝে বলতেন, সময় আর কাটতে চায় না। সময় কিন্তু ছুটছিল, ঊর্ধ্বশ্বাসে ফুরিয়ে আসছিল। হতভাগাটা আন্দাজই করতে পারেনি। কিছু গুছিয়ে রেখে যেতে পারলেন না। না, ও বাড়ির দিদির কথাটা একবার ভাবো। বড় মেয়েটা বিধবা হয়ে ঘাড়ের ওপর এসে রয়েছে। ছোটটার বিয়ে হলো না, একমাত্র ছেলে এখনো স্কুলে পড়ছে। ওহ, একে স্বামী হারানোর শোক, তাই অভাবের চিন্তা। মানুষ তো ছেলে মেয়ের জন্য কিছু অন্তত রেখে যায়। বড্ড বেহিসাবি ছিল সুরেন। বুঝতো না মৃত্যুকে খেয়ালের মধ্যে না রাখলে সংসার করা যায় না। আমার বড্ড ভয় করে, বড্ড ভয় করে। ও মা, তোমায় এখনো ওষুধ দিইনি? রোজ এই 1-8 ঘন্টা দেরি হয়ে যায়। ভাগ্যিস মনে করেছিস। ঘড়ি ধরে খাওয়ানোর কথা, তা ঘড়ি দেখতেই ভুলে যাই। নিচেটা একবার দেখে আয় তো গোরা, চিঠিপত্র এলো কিনা। এই তো খানিক আগে দেখে এলেন। কথা বাড়াস নে, যা বলছি কর। বেলা পড়ে এলো। গলাটা ঢেকে বসো। হঠাৎ ঠান্ডা পড়েছে। রাতে কি খাবে? কিছু না। এত বড় রাত। খিদে নেই। তবে থাক, রাতে আর আঁচ দেব না। আমারও ইচ্ছে করছে না। ওবেলা চেতল মাছটা খেয়ে মুখটা কিরকম আষ্টে হয়ে আছে। মাছ আর সহ্য হচ্ছে না। চিঠি আসেনি,
চড়াই পাখি এসেছে। কে? খালি সেই চড়াই পাখিটা আবার ঢুকে বসে আছে। দিদিমা, কাজটা আর লাগাবো না। কি যে আরাম পায় না লেটার বাক্সের মধ্যে বসতে। গরম পায়। থাক, দাঁড়াস না। তাড়ালেও নড়ে না। কি যে করে সব! বুড়ো মা বাপকে এক লাইন চিঠি লিখতেও ভুলে যায়। ভিলাই থেকে বুজু লিখেছিল চুমকির বিয়ে ঠিক হচ্ছে। সেও তো প্রায় 3 কুড়ি হয়ে গেল। শিলংয়েও হাঙ্গামা ছড়িয়ে পড়েছে। অত বড় নামজাদা ইঞ্জিনিয়ারটাকে ঢিলিয়ে মেরে ফেললো। রেখাদের কোনো খবর পাচ্ছি না। মনটা এমন ব্যস্ত। তুমি যত মেয়ের কথা ভাবো, মেয়ে অত তোমার কথা ভাবে না। আহা, সেই বা কি করবে? হয়তো চিঠি লিখছে, আমরা পাচ্ছি না। চিঠি মার যাচ্ছে, যোগাযোগ তো সব বিচ্ছিন্ন করে দিয়েছে। আচ্ছা, ছোট্টুও তো একবার আসতে পারে। তার তো আপিস কাছারি নেই। দেশ ঘরের কথা একেবারে ভুলে গেল। রিভলিউশনারি চিন্তা ভাবনা। ছোট ছেলের আশা আর করো না। মাঝে মধ্যে কাগজপত্রে তার যেসব লেখা পড়ি, তাতে মনে হয় তোমার আমার কথা ভাবার অবসর তার নেই, ইচ্ছাও নেই। মস্ত বড় ইন্টেলেকচুয়াল। কিন্তু আমাদের দিন কিভাবে কাটে? চলো ভিলাইয়ে বুজুর কাছে গিয়ে থাকি। বুজুর আমার ঘর ভর্তি ছেলে মেয়ে, নাতি পুতি সব ছেড়ে এই নির্বাসনে আমার যে বুক কাঁপে। হুম, ঘরগুলো খাঁ খাঁ করছে, চুনবালি খসে পড়ছে, মাকড়সা ঘুরছে। আহ, তাকানো যায় না। ভাবছি বাড়িটা আবার একটু মেরামত করাবো। কি দরকার? কার জন্য করাবে? ছেলে মেয়েরা কেউ তো এখানে থাকবে না। না থাকুক, আমার কর্তব্য আমি করে যাব। মরে গেলে যেন সুরেনের ছেলের মতো বলতে না পারে, বাবা আমাদের জন্য একটু জায়গাও গুছিয়ে রেখে যায়নি। ওরা তোমার জায়গায় আসবে না। বরং চলো আমরা ওদের জায়গায় যাই। যে কটা দিন আছি ওদের ছুঁয়ে থাকি। না, যে কদিন বাঁচবো নিজের জায়গায় থাকবো। বোঝো না কেন? তোমার যদি হঠাৎ অসুখ বাড়ে, আমি এখানে একা কি করব? আর ওরা খবর পেয়ে অদূর থেকে কদিনে এসে পৌঁছবে। তার চেয়ে বরং বাড়িটা বেচে দিয়ে চলো পাট চুকিয়ে চলে যাই। সুরেন বাবু চলে যাবার পর এখানে থাকবে কি করে? শুনছো? কি গো, শুনছো? হ্যাঁ হ্যাঁ, দেখি, ভেবে দেখি। ওঠো, ঘরে যাই, বড্ড হিম পড়ছে। কখন অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, মানুষ মরে গিয়ে কি আকাশে তারা হয়ে চলে ওঠে? ও বাড়ির দিদি সুরেন বাবুর
বউ বলেছিলেন আজ আকাশে একটা নতুন তারা দেখা যাবে। দেখো দেখো, ওই তারাটা দেখো, ওই যে দল ছাড়া একা একা কিরকম কিরকম করে তাকিয়ে রয়েছে। আগে তো কোনোদিন দেখিনি ওটাকে। মানতে চায় না, মৃত্যুকে মানতে চায় না মানুষ। মরলেই যে সব শেষ, কেউ তা বুঝতে চায় না। সত্যি তো, আমারও কেমন মনে হচ্ছে তারাটাকে আগে কোনো দিন দেখিনি। দেশের বাড়ি বিক্রয় হইবে সংবাদ শুনিয়া জ্যেষ্ঠপুত্র বুজু সপরিবারে ভিলাই হইতে আসিল। শিলং হইতে কন্যা জামাতাও আসিয়া পড়িল। শূন্য গৃহে হঠাৎ বসিল চাঁদের হাট। আলো জ্বলল, একই দৃশ্যপট, শুধু সারি বাঁধা দরজায় দরজায় পর্দা ঝুলছে। বুজু মোড়ায় বসে নীলকাটারে নখ কাটছে। লম্বা চওড়া দশাশই চেহারা বুজুর, গোফটাও বেশ মোটা। বুজুর বউ সুরমা উল বুনছে। সুরমা বুজুর তুলনায় বেশ রোগা, আর ও চোখের পাতা না ফেলে অনেকক্ষণ একদিকে তাকিয়ে থাকতে পারে, যে কোনো লোকের হাড় কাঁপিয়ে দিতে পারে। কত টাকায় বিক্রি হলো? 30,000। মাত্র? এত বড় বাড়ি, এতখানি জমি, কি জানি বাপু, আমার তো মনে হয় আরো বেশি টাকায়। তোমার বাবা না চেপে যাচ্ছেন। দূর, বাবা তা চাপবেন না। আহা, নিজের বাবাকে কত চেনে। চাপা মানুষ, সব কথা তোমায় জানাবে ভেবো না। যাকগে, টাকাটা চেয়ে নাও। নেবো। আশা থেকেই তো নেবো নেবো করছো, নিচ্ছ না কেন? দূর, এখনই টাকার কথা বলা ভালো দেখাবে না, কটা দিন যাক। দেরি করলে পস্তাতে হবে, বলে দিচ্ছি। তুমি আবার বাবার ব্যাপারে একটু বেশি বাতিগ্রস্ত আছো। যা বললাম, আমার কথা না শুনলে কিছুই পাবে না। নটা সিঙ্গেল ফার্দিং, সব খাবে তোমার ওই বোন। কেন, সেরকম কিছু বুঝছো নাকি? বলছে কিছু? বলতে হবে কেন? নিজের বোনকে চেনো না? খতরনাক চিজ। নতুন বিয়ের পর যে কটা দিন ছিলাম একসঙ্গে, কম জ্বালান জ্বালিয়েছে? দেখছো না সারাক্ষণ তোমার বাবার পিছনে ঘুরঘুর করছে? চোখে চোখে রাখো, আমি দেখছি কালি যেতে ওরা শিলং ফিরে যায়। যাবে না, মালকড়ি না হাতিয়ে নড়বে না। খালি বলছে কি করে যাব। শিলংয়ে এত গন্ডগোল, কাকপক্ষীও টিকতে পারছে না। দেখবে যেই টাকা পেয়ে যাবে অমনি শিলং শান্ত হয়ে যাবে। টাকা নেবে? বিয়ের সময় অত নিল, ফের বাড়ি বিক্রির টাকা মাজা কি পেয়েছে? পড়ে যাবে, অত ধারে যেও না, রেলিংটা নড়বড়ে। ডাকো তো, শিবনাথকে ডাকো এখানে। কোনো ফায়দা হবে না, বউ যা বলবে তাই। সুন্দরী বউ তো, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। তোমার ভগ্নিপথটা পার্সোনালিটি বলতে কিচ্ছু নেই। সবাই কি তোমার মতো পার্সোনালিটি ধরে বসে থাকবে? বউকে ভালোবাসে, তলে তলে আবার বউয়ের সঙ্গে বোঝাপড়াও রয়েছে, দেখেও ভালো লাগে। বিল্লি, শিবনাথটা দেখছি একটা বজ্জাত বিল্লি। হ্যাঁ, আমায় কিছু বললেন দাদা? না। ও, আমার মনে হলো বুঝি আমার সম্পর্কে। কেন, থেকে থেকে এরকম মনে হয় কেন তোমার? তোমার সম্পর্ক ছাড়া কি কথা বলা যায় না? নিজেকে আজকাল এত ইম্পর্টেন্ট মনে করছো নাকি শিবনাথ? নাম মানে
আমি ভাবলাম বুঝছি আমায় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি। গেল, জামাটা গেল। তা যাক, কাপটা ভাঙবেন না। না না, কাপ ভাঙবে কেন? চা খেতে গিয়ে কেউ কাপ ভাঙে? ধরুন। আশ্চর্য। হ্যাঁ, না মানে আশ্চর্য গরম। ধরুন না। নিজের হাতে খেতেও পারেন না দেখছি। আমার ননদে নাকি আপনাকে হাতে করে খাইয়ে দেয়? হাত পুড়ে গেল। দূর ছাই, ধরুন না। আহ, আমায় কিছু বললেন দাদা? তুমি এমন একজন কেউ কেটা না শিবনাথ, যে তোমাকে নিয়ে সবসময় কথা বলতে হবে। কি জ্বালা। কেটে গেছে দেখছি। ইস, একটু লাল ওষুধ লাগাবেন দাদা? আমাদের কাছে আছে। শিলং থেকে একেবারে ফার্স্ট এড বক্স সঙ্গে করে এনেছেন? হ্যাঁ, অনেক দিন থাকবো তো তাই। তাই গুছিয়ে এসেছে, ঘরে ধরে তালা চাবি দিয়ে। এখানে পার্মানেন্টলি চলে এলে নাকি? আমার কি কোনো দোষ হয়ে যাচ্ছে? বলুন না বৌদি। নিজেকে জিজ্ঞেস করে দেখো না ভাই। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পরিবেশটা কিরকম ভারী হয়ে গেছে না? চলুন বেরিয়ে আসি, ফাঁকা হাওয়ায় ঘুরলে আপনি দেখবেন বৌদি। নিজের বউকে নিয়ে যান না। আশ্চর্য। সুরমা তাদের ঘরে ঢুকে গেল। শিবনাথ ভ্যাবাচাকা খেয়ে ফের চায়ে চুমুক দিতে গিয়ে বিষম খেল। চা পড়ল গায়ে, কাপটিও পড়ে গেল মাটিতে। রেখা তার ঘর থেকে দুমদুম করে বেরিয়ে এলো। কিছু খেতে গেলি হয় হাঁচি নয় কাশি, এমন নেলাখাপা লোক দেখিনি। লাগাবেন দাদা, তোমার জন্য আমার প্রেস্টিজ ঢিলে হয়ে যাচ্ছে। আমরা কবে বাড়ি যাব রেখা? দেরি হবে, যে কাজে এসেছি না মিটিয়ে যেতে পারবো না। যাও, জামা কাপড় ছাড়ো। আমার খুব বিশ্রী লাগছে। এরা সবাই আমার দিকে কিরকম সন্দেহের চোখে তাকাচ্ছে। তা নিজেই বা অমন গরুচোরের মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছ কেন? কি করব, নর্মাল হওয়ার তো চেষ্টা করছি। যেই মনে হচ্ছে শ্বশুর মশাই টাকা হাতাবো বলে 20 দিন বসে রয়েছি, অমনি অটোমেটিক্যালি গরুচোর গরুচোর। জানো ওরা কাকে বিল্লি বলছিল? তোমাকে? আমাকে? বলুক না, আমরা কি ডাকাতি করছি না ছিনতাই করছি? বাবার থাকলে সব মেয়েই নেয়। কে তোমার দিকে বিশ্রী চোখে তাকিয়েছে? দাদা না বৌদি? বৌদি। কিরকম করে তাকিয়েছে? এমনি করে। হুম, আমি কত হাসলুম, বৌদি তবু এমনি করে। পলক পড়ছে না। তোমার বৌদির চোখে আইল্যাশ নেই। তোমারই বা কি দরকার হাসাহাসি করতে যাবার? আইল্যাশ নেই, কি আছে কি নেই তাতে তোমার কি? বা, আমার শালার বউ। আদিক্ষেতা, হা করে ওর দিকে না তাকালে হয় না। বেড়াতে যাবেন বৌদি? সোহাগের তাল মিছরি। আমাকে সন্দেহ করবে না। আমার মতো অনেস্ট হাজবেন্ড বাজারে খুব কম পাবে, বুঝলে? থামো। চলো বাড়ি চলো। কি দরকার এদের টাকা নেওয়ার? আমার অত বড় বিজনেস। খবরদার, এত বড় বিজনেস অত বড় বিজনেস মোটে মুখে আনবে না। সবসময় বলবে এতটুকু বিজনেস। আমার এতটুকু বিজনেস? হ্যাঁ হ্যাঁ, এতটুকু। মায়েরি, শিলংয়ে আমার 7খানা কাঠগোলা। চুপ, একখানা কাঠগোলা। একখানা? যাও বলে এসো। কি বলবো? একখানাও কাঠগোলা নেই। একখানাও কাঠগোলা নেই? কাকে বলবো? বাবাকে। শ্বশুর মশাই শুনে আঘাত পাবেন। পাবেন বলেই তো 30,000-এর বান্ডিলটা তোমার হাতে তুলে দেবেন। বোঝে না।
শ্বশুর মশাই, কি বলবে? এক খানাও নেই, আমি পারবো না। শিবনাথ আছো দেখছি। আগে হ্যাঁ, না নেই, আমি বেড়াতে যাব। কোথাও বেরুবে? ওই একটু গাছপালার ধারে ধারে নিচে নিচে। এখানে গাছগুলো এত মোটা মোটা, একটা কাঁঠাল গাছ দেখেছি, দারুণ হেলদি, প্রচুর কাঠ হবে, দেখেও ভালো লাগে। যাই। বসো বসো। কোথায় কাঁঠাল গাছ দেখে বেড়াবে এখন? এই সবে দেখা হলো, আবার কবে হয় না হয়। আমার শরীরের যা অবস্থা, হাজারো ব্যাধি। কিছু বলবে? না, হ্যাঁ, আপনি কি ঠিক করলেন বাবা? ঠিক আর কি করব, যা হয় হোক, চিকিৎসাপাতি আর করাবো না। না না, চিকিৎসার কথা বলছি না, বলছি আপনার যে হাজার হাজার ব্যাধি, হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাধি। ব্যাধির কথা বলছি না, বলছি টাকার কথা। তা ব্যাধি সারাতে টাকা তো লাগবেই। আমি তা বলছি না, বলছি টাকাটা কাকে দেবেন? জলে ফেলে দেবো, তবু ডাক্তারকে দেব না। দূর, আমি আপনাকে বোঝাতে পারছি না। যতই বোঝাও বাবা, আমি অনড়। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো না। বলছি তো, বাড়িটা আপনি বেচেই দিলেন বাবা। দিলাম, বড় আশা করে করেছিলাম শিবনাথ, শেষ জীবনটা নিরিবিলিতে কাটাবো। যখন আমি থাকবো না, তোমরা সবাই আসবে, 2-4 দিন আমার বাড়িতে থাকবে, একটা জায়গা। তা দেখছি তোমরা কেউ সেটা চাও না। রেখার মায়েরও মন ছটফট করে। সবার যখন ইচ্ছে, আমি আর আঁকড়ে রাখি কেন? মায়াবন্ধন কাটানোই ভালো। এখন বুজুর কাছে ভিলাই গিয়েই থাকবো। সে তো ভালো, খুবই ভালো। এই দেখো, কাঁদছিস কেন মা? শিবনাথ, যে কদিন আছি, বছরে একবার অন্তত ওকে ভিলাই পাঠিও। এই মেয়েটা আমার বড্ড। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না বাবা। পারবে না বাবা? আর কি তা হয়? তোর একটা সংসার হয়েছে। আহা, কি সংসারেই পাঠিয়েছো, দুবেলা খাওয়া জোটে না। হ্যাঁ, না, ঠিক তা নয়, অতটা বলো না। এই রেখা, যত গয়না দিয়েছিলে সব গয়না বেচে খেয়েছে ওরা। এই দেখো, এই দেখো। তাই তো, গয়না কই? এসব কি শুনছিস শিবনাথ? গয়না বেচে খাচ্ছ? তোমাদের এত বড় বিজনেস, 7-7টা কাঠগোলা। একটাও নেই। নেই? নেই, কোথায় গেল? তা বলতে পারবো না। তার মানে? আগুন বাবা, আগের বছর 3টে কাঠগোলায় আগুন লেগে, তার আগের বছরও আগুন লেগে, প্রত্যেক বছর আগুন লেগে 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 সব ছাই হয়ে গেল বাবা। আমি একটু ঘুরে আসি। বসো। বছর বছর আগুন লেগে কাঠগোলা গোল্লায় যাচ্ছে, আমায় একবার জানানোর প্রয়োজন বোধ করনি? তোমার জামাইয়ের যে অভাবের কথা জানাতে লজ্জা করে বাবা। তোমায় দিয়ে যে ব্যবসা চলবে না, এ আমি গোড়াতেই জানতাম। সে মাথা তোমার নেই, নইলে বাপ ঠাকুরদার এত বড় কাঠের ব্যবসা কেউ এমন করে ভস্ম করে দিতে পারে? অপদার্থ, একেবারে অপদার্থ তুমি। কি জানতা বলছেন? আমি ব্যবসা বুঝি নে, কাঠের ব্যবসা বুঝি নে।
না, বোঝো না। হাসালেন, আমাদের বংশের রক্তে কাঠের ব্যবসা রয়েছে, তা জানেন? আমরা এমনিতেই এরকম, দেখতে হাবাগোবাই বলুন কি যাই বলুন, কিন্তু বিজনেসের ব্যাপারে আমরা একদম রকম কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, সে তো বুঝতেই পাচ্ছি। কিছু বোঝেননি আপনি? কেন আপনাকে এইসব কথা ইনি বিনিয়ে বলছে? কিছু ধরতে পেরেছেন? পারেননি? থাক থাক, তুমি আমাকে বোঝাতে এসো না। সামান্য কাঠের ব্যবসা যে বোঝে না। শুনুন, আমাদের বাড়ির গরুও ব্যবসা বোঝে। আমার ছোট কাকার ছেলে দুর্গা দাস কানে শুনতে পায় না, 26 বছর বয়স, এখনো কাত হয়ে শুলে মুখ দিয়ে হরহর করে লালা গড়ায়, একটা জড়ো ভরত। তবু যান, দেখুন গে যান, তার কাঠগোলাও দিনকে দিন ফুলে ফেপে এই এত বড় হয়ে উঠেছে। তাহলে তোমারই বা এতটুকু হয়ে গেল কেন? আগুন? বছর 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 বছর? every year fire fire, she's a liar. কাঁদিস নে, আমি দেখছি। আয়, দেখছি কি করা যায়। সত্যি ও যে এমন অপদার্থ। রেখার হাত ধরে কুমুদ ভেতরে নিয়ে গেল। নেপথ্যে হাসি শোনা গেল। বুজু, সুরমা, আশালতার গলা। আশালতাকে নিয়ে বুজু ও সুরমা ঢুকলো। হাতে মস্ত থালায় 2-3 রকম মিষ্টি। আশাকে ওরা মিষ্টি খাওয়াবার চেষ্টা করছে। খাও মা, খেয়ে নাও। না খেলে শুনবো না মা। ওরে না না, আমি বুড়ি মানুষ, ভোর সন্ধেবেলা এসব খাবো কি? হা করো, করো বলছি। কি যে পাগলামি করিস না। ও বৌমা, এত খাবো না, অর্ধেক ঢেকে রাখো, তোমার শ্বশুর খাবে খন। মিষ্টি খেতে বড্ড ভালোবাসে। আরে আছে আছে, বাবার জন্য রাখা হয়েছে, তুমি খাও তো। সারা জীবন দেখছি বাড়িতে যেটা আনা হয়েছে আগে বাবাকে খাইয়েছো, নিজে কোনোদিনও কিচ্ছু ভোগ করলে না। মা, দেখো তোমার বড় বৌমা তোমার কত যত্ন করে। আমার পেটের মেয়েও এমন করে করবে না। কেন, রেখারা তোমায় মিষ্টি মিষ্টি এনে দিচ্ছে না? ঘোড়ার ডিম আনছে। একদিন বাদে মা বাপকে দেখতে এলো, এক ঠোঙা বোদেও লোকে নিয়ে আসে তো। দেখছো, শিবনাথের প্রবৃত্তিটা দেখছো? থাক, জামাইকে ওভাবে বলে না। জামাই, জম জামাই ভাগনা, 3 নয় আপনা, সে দিল থাকা চাই বৌমা। সবাই কি আর তোর মতো রে বুঝু? আপনার ছেলে তো মা অন্ত প্রাণ। আমরা কত হাসাহাসি করি, পুরো ছেলে মা মা করছে। যে যতই হোক বৌমা, বড় ছেলের ওপর কেউ থাকে না। ওই রেখা মেয়ে, আমি না হয় তাকে দেখতে পারিনি, কিন্তু বাপ তো মেয়ে বলতে জ্ঞান হারায়। আমায় না করিস করিস নে, কিন্তু সে
বাপকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়া। কতদিনই বা খাওয়াবি? ওই তো সেদিন সুরেন বাবু চলে গেলেন। এ কি করছেন দিদিমা? এক থালা খাবেন? তোর দাদা বাবু যে শুনছে না। খাবেন না, খেয়ে হজম করতে পারবেন না। তোকে পাকামি করতে হবে না, যা ভাগ। দাঁড়া, ও গোরা, আয়, হাঁ কর বাবা, হাঁ কর। জানিস বুঝু, তোর চুমকির জন্যে কাঁথা বানিয়েছি। তার ঠাকুমা তো আর বড় লোক না, সোনা দানা দেবে। কাঁথাও একেবারে ফেলনা না বৌমা, কেমন পদ্ম তুলেছি, ময়ূর তুলেছি, চুমকির ফুলসজ্জিতে সাজিয়ে দেব, দেখো। কেন আর এসব করছো মা? চুমকির বিয়ে কি আমরা দিতে পারবো? সে কি, তুই যে লিখেছিলি পাত্র পছন্দ করেছিস? তা তো করেছি, কিন্তু বিয়ে দেব, টাকা কই মা? লক্ষ্মীর মা ভাতে কাঙাল, তোর আবার টাকা নেই? ইঞ্জিনিয়ারদের টাকার অভাব। প্রচার মা, सिर्फ প্রচার, নামেই পাতকু, লেকিন বালতি ডোবে না। ইঞ্জিনিয়ার না হয়ে যদি কয়লারও দোকান দিতাম, তাহলেও বোধহয় আমার এরকম অবস্থা হতো না মা। কি রকম অবস্থা ও বুঝু? এই রকম অবস্থা মা। এই রকম মানে কি রকম? যেরকম দেখছেন। কি দেখছি? তুমি আর কি দেখবে? তুমি ল্যাংচা খাচ্ছ, তাই খাও। এরপরে যে গলা দিয়ে নামছে না রে তোর ল্যাংচা। বলি শুনছো? পুজুদের যে এই রকম অবস্থা। কিরকম অবস্থা? আহা, কি রকম আবার? দেখতে পাচ্ছ না? ভালোই তো দেখছি। তুমি তো সবই ভালো দেখো। এদিকে টাকার জন্য যে চুমকির বিয়ে আটকে রয়েছে। বলো কি বুঝু? বাড়ি বেচার টাকাটা তুমি ওদের দাও। সেই জন্যই বুঝি তোমায় ঘুষ খাওয়াচ্ছিল? ঘুষ মুষ বুঝি নে, টাকাটা দেবে তাই দাও। বুঝুকে বলো ওই সামান্য টাকায় নজর না দিতে, আমি ওটা রেখাকে দেব। ওই ওই সর্বনাশী মেয়ে ভাইয়ের ভাগিদার হয়ে দাঁড়িয়েছে। আহ, কেন তাকে দুষছ? আমি তাকে দেব বলেছি। দাও দাও, সর্বস্ব মেয়ের আঁচলে বেঁধে দাও। তোমার বুঝুকেও তো আমি কম দিইনি। এতদূর লেখাপড়া শেখালুম, মাঝখানে 3 বছর ফেল করলো, নিজে পছন্দ করে বিয়ে করলো। সে করুক, তা নিয়ে কোনো কথা নয়, কিন্তু জীবনে প্রথম মেয়ের বিয়েতে তাকে বাপের কাছে হাত পাততে হবে কেন? হ্যাঁ হ্যাঁ, যত দোষ তো বুঝুর, আর রেখা ওনার ধোয়া তুলসী। আই বুড়ো মেয়ে
কি কেলেঙ্কারি বাঁধিয়েছিল মনে নেই? আহ, থামো। অন্ধের মতো মেয়েকে ভালোবাসো। বুজুর ব্যাপারে তুমিও অন্ধ। কম কেচ্ছা সেও এককালে করেনি। মেয়ের বিয়ে বন্ধ, সব বাজে কথা। বুজু মিথ্যে কথা বলছে? নতুন কিছু না, সত্যি কথা ও কদাচিৎ বলে। থাক, গোলমাল করো না। আমি যা ঠিক করেছি তাই হবে। মিষ্টি খেতে দিলেই খেও না। কেন কেন কেন? চিরকাল তোমার কথাই থাকবে কেন? আমি এ বাড়ির কেউ না? আমিও দেখছি কি করে ওই টাকা রেখা নেয়। বুঝু, ও বুঝু। আলো জ্বলল। ছোট্ট ঢুকছে। রোগা লম্বা শরীর, বিচিত্র ধরনের জামা কাপড়, কাঁধে ঝোলা, একরাশ ঝাঁকড়া চুল, দাড়িতে মুখখানি প্রায় ঢাকা, হাতে একটা খোলা বই, মুখে জ্বলন্ত চুরুট। কনিষ্ঠ পুত্র ছোট্ট, চিন্তাধারা বৈপ্লবিক, মহাক্রোধী এবং শাস্ত্র বিরোধী। কালো কফি এবং চুরুট এর সারাদিনের খাদ্য। ঘুষি না মেরে ইনি কথা বলেন না। ভাঙো, ভেঙে চুরে বেরিয়ে পড়ো। রড সিস্টেম, মানধাতার আমলের রীতিনীতি, সিলি মিডল ক্লাস সেন্টিমেন্টস, ভালোবাসা, মায়া, মমতা স্যাঁতস্যাঁতে থলথলে কাদা। সাফা করো, পচা নর্দমা সাফা করো, নইলে এ দেশে বিপ্লব হবে না। নো, নেভার। ও দিদিমা, ছোট দাদাবাবু এসেছেন। দিদিমা, মাসিমা, কাকিমা, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, ঘুম পাড়া নেয়া গান, এক একটি আদরের মশারি টান মেরে ছিঁড়ে ফেলে দে, নইলে বিপ্লব হবে না। নো, নেভার। ওরে ভাঙ ভাঙ, আঘাতে আঘাত কর। সব ভেঙে ফেললো গো। ও দিদিমা, জ্বালিয়ে দে পিছু হটা সেতুটাকে, গুটি গুটি হাঁটা ছেড়ে ছাপ দে অনাগতের বুকে, বোমা ছুড়ে উড়িয়ে দে রেল গুদামটাকে। রবীন্দ্রনাথ থেকে মায়াকভস্কি, হা 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 হা। উমা ছোটদা, তবু যাক দেখা হলো। সাক্ষাৎকার, একটি অনৈতিহাসিক অদ্যান্তিক সাক্ষাৎকার। কেমন আছিস? পৃথিবীর বুকে টিউবারকিউলোসিস, কে ভালো থাকতে পারে? পাবলো নেরুদা কি পারলেন? তুই সেই একই রকম রয়েছিস। হ্যাঁ রে ছোটদা, তুই কি বিয়ে টিয়ে করবি না? বিয়ে? ললিপপ? পৌষ মাসের বাঁধাকপি? জ্যৈষ্ঠী মাসের আমাটির ভেপু? হা হা হা। বিবাহ, ম্যারেজ, বউ, পিছু হটা সেতু। ও মায়াকভস্কি। কেন, আমার ছোট ননদকে তো দেখেছিস, কত ছেলে লাইন দিয়েছে, গ্রুপ লাভ করে, রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছে। ব্লাড সুগার কত? অমন করে বলছিস কেন রে? তুই নিজে কি একটা চাকরি বাকরিও তো করিস না। চাকরি, সার্ভিস, সিকিউরিটি, নিয়মের চাকা, রড সিস্টেম, গুড বাই রেভলিউশন। বাবা কিন্তু এবার শুনবে না ছোটদা, ওই আমার ছোট ননদের সঙ্গেই তোকে ঝুলিয়ে দেবে। Old fool father, never expected anything better from him. Old rot generation, nothing to give us but one সুখে থাকো মার্কা বউ। বিপ্লব তুমি কোথায়? তোর মাথায়। কলকাতায় ভাষণ ছেড়ে বেড়াচ্ছ আর মাঝে মাঝে দেশে এসে ডিজেল ভর্তি করে নিয়ে যাচ্ছ। আপলেমি গুটে যাবে। বাবা বাড়ি বিক্রি করে দিয়েছেন, ভিলাইতে দাদার কাছে চলে যাচ্ছেন। দেখবো কোন বিপ্লব কফি আর চুরুট জোগান দেয়। এতদিন বাদে দেখা, একটা
একটা ভালো করে কথা বলতে নেই? বাড়ি বিক্রি হয়ে গেছে, সোল্ড, সোল্ড ফর গুড, ভেরি গুড। এই যে ভাই ছোট্ট, তোমাদের বাথরুমটা কোথায় বলো তো? হোয়াট? দরকারের সময় একটা জিনিস পাওয়া যাবে না, ঘড়ি পাওয়া যাবে না, কলম পাওয়া যাবে না, বাথরুমও না। সিরিয়াসলি, একতলায় না দুতলায় বলো তো, সব গোলমাল হয়ে যাচ্ছে। এমন বেগ পেয়েছে। রাবিশ। কেন রাবিশ? কেন তোমার পায় না? তুমি কি সব বন্ধ করে থাকো? Looking for bathroom, bathroom everywhere. Everywhere? Anywhere you can commit nuisance, যেখানে খুশি। কি মশাই, পালিয়ে এলেন যে? না, পালাবো কেন? ইয়ে মানে বৌদি, আসছি। তা শিবনাথ, আগে কদিন ধরে তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছি। দমকল ডেকেছিলে? দমকল কেন? দমকল কেন? জীবনেও দমকল ডাকতে হয়নি আমার। সে কি, কাঠগোলার আগুন নেভাতে ডাকনি? ও হ্যাঁ, না দমকল আসে নাকি সব শেষ, তাই ডাকতে হয়নি। শুনলাম রেখার গয়না বিক্রি করে খাচ্ছেন। ক্রাইসিস, প্রচন্ড ক্রাইসিস যাচ্ছে বৌদি। ক্রাইসিস? তা আমার বোনের গায়ে হাত দেওয়ার আগে নিজের সোনার বোতামটা বেচলে না কেন ভাই? কি শুনতে চাও তোমরা? আমি বলছি না, আগুনও লাগেনি, গয়নাও বেচা হয়, কিন্তু বাড়ি বেচার টাকা আমি নেব। ভেবো না তোমাদের টাকা নিচ্ছি, নিচ্ছি আমার বাবার টাকা। তাহলে সেই জন্যই এখানে হত্যা দিয়ে পড়ে আছো, বলো। তোমরা কি জন্য আছো শুনি? আজ বড় শাশুড়ির দুঃখে মরে যাই মরে যাই। এই যে বুড়ি এখানে পড়েছিল, কখনো বিজয়ার পেন নামটা জানিয়েছো? এখন বড় ল্যাংচা রসকদম্ব খায়ে লাইন পাতা হচ্ছে। ভদ্রভাবে কথা বলো। তোমার দাদা তোমার চেয়ে 14.5 বছরের বড়। বড় বড়র মান রাখো। বাড়ির জামাইয়ের সঙ্গে কি ওইভাবে কথা বলে? জামার কলার ধরে? মিথ্যেবাদীর সঙ্গে কিভাবে কথা বলতে হবে? ওরে আমার সত্যিবাদী রামচন্দ্র রে। এই রেখা, এসব কি হচ্ছে বৌদি? কিছুই বুঝতে পারছেন না? ইঞ্জিনিয়ারিং করে হাজার হাজার টাকা মারছে, সে বেলায় কিছু না না। আজ বাড়ি করে দিলে কাল বাড়ির ছাদ পেটে জল পড়ছে, ব্যাকডোরে সিমেন্ট ঝেড়ে ঝেড়ে ফাঁক করে দিল। খবরদার, আমার প্রফেশন নিয়ে কিচ্ছু বলবি না। বলুক না, বলতে দাও। কি বলতে দেবো? একই আমার পিছনে সিবিআই লেগেছে, তদন্ত চলছে। এর ওপর নিজের বাড়ির লোক এইসব কথা চেঁচিয়ে বললে কতদূর গড়াতে পারে জানো? তবে থাক রেখা, সিমেন্টটা চেপে দাও, বরং চিট ফান্ডের কথাটা বলো। কি বলেন দাদা? হাড়ি ফাটাবো, ময়দানে হাড়ি ফাটাবো। মেয়ের বিয়ে দিতে পারছি না, এদিকে যে লাখখানেক টাকা চিট ফান্ডে খাচ্ছে। দেখেছো দেখেছো, সব খবর জোগাড় করেছে। মা, মা, এই শুনে যাও। ডাকো ডাকো তোমার মাকে, ভয় করি না। তা করবে কেন? তুমি যে বটবৃক্ষের নাও বেঁধেছো। বাবা বাবা, বৌদি তোমাকে যা তা বলছে। এই মশাই, কি যাতা বলেছি আমি? না, ভালোই বলেছেন। বলেছেন বটবৃক্ষ, বৃক্ষ তো খুবই ভালো, কত কাঠ দেয়। অপদার্থ, শ্বশুর বাড়ির সম্পত্তি নেবার আগে গলায় কাঠ বেঁধে তোমার ডুবে মরা ভালো। সবাই মিলে আমাকে দাবড়াচ্ছেন কেন বলুন তো? লজ্জা নেই? এখনো শ্বশুর বাড়ির ভাত খাচ্ছ? যাও নিজের বাড়ি চলে যাও। চলো, আমি তো গোড়া থেকেই বলছি চলো। বাবা বাবা,
মা, মা, যা করে ওরা ভাই বোনে করুক, আমরা এর মধ্যে থাকবো না। কি বলুন বৌদি? ন্যাকা। শিবনাথ, আগে বসো। আগে হ্যাঁ, আপনার সঙ্গে আমার কথা আছে। ওঠো। হ্যাঁ, আপনার সঙ্গেও আমার কথা আছে। তুমি বুজুকে কি বলেছো? আমি দাদাকে? কই না, কিছু বলিনি। চিট ফান্ডের কথা বলনি? আপনার মেয়ে বলেছিল। মিথ্যে কথা বলো না। রেখা এরম কথা তার গুরুজনকে বলতেই পারে না। আপনি আপনার মেয়েকে কতটুকু চেনেন? বড় বৌমাকে তুমি নেকি বলেছো? জাস্ট অপোজিট। আপনার বৌমাই আমায় ন্যাকা বলেছে, ডেলি 2-4 বার বলেছে। বিশ্বাস না হয় আপনার মেয়েকে ডাকুন। আমার মেয়ে? আমার মেয়ে নেই। নেই কেন? রেখা? রেখা আমার মেয়ে? কে বললে তোমাকে? আপনারাই বলেছেন। সে কি, রেখা আপনার মেয়ে না? কোনো কালে না। যার মেয়ে তাকে বলো। একদিন বাদে কি বলছেন মা? রেখা আপনার মেয়ে, কিন্তু ওনার মেয়ে না? পাগলামি করো না, বসো। তাহলে রেখার মা কে? ক্ষমা করবেন, আপনার কি 2 বিয়ে? ডোন্ট বি সিলি। আমার মাথা গুলোচ্ছে। কোথায় যাচ্ছ? হাওয়া খেতে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও। গোরা, ওরে গোরা, ওষুধটা দিয়ে যা। থেকে থেকে কোথায় যে যায়। বাড়িতে যত লোক আসছে তত কাজে ঢিলে দিচ্ছে। বলি ওষুধটা কি পাবো? মরুক, খালি রাগ আর রাগ। মেজামাইয়ের কাছে মাথা নিচু হয়ে যাচ্ছে। তা কি করব? আমি রেখাকে কমিট করেছি। এখন কি করে বলি না তোদেরকে টাকা দেব না? আমিও নাতনির বিয়েতে বুজুকে দেব বলেছি। আমার কথার দাম নেই। এত বয়স হলো তবু জিদ কমলো না। কে কার জিদ ধরে বসে আছে, লোকে বিচার করুক। লোকে কতটুকু জানে, কতটুকু দেখেছে লোকে? সেই বিয়ের রাত থেকে দেখছি এই এক গোয়েমি। হবে না কেন? বিয়ের রাতেই যে তোমাদের স্বরূপ চিনেছিলাম। নতুন বউ, বাড়িতে পা দিয়ে দেখলাম জয়েন্ট ফ্যামিলি। ভাই, ভাইপো, মেসো, পিসি, আর পিসিটা তো সাক্ষাৎ কেউটে। সেই 7 নাগিনীর মন জোগাতে জোগাতে শরীর মন পিষিয়ে গেছে আমার। হাড়ি ঠেলতে ঠেলতে হাড়ির মতো হাল হয়েছি। তার জন্য কথাও শুনিয়েছ, উঠতে বসতে প্রাণ অতিষ্ঠ করেছ। তোমার কথাতেই আমি জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হয়েছিলাম। তারপর কোনোদিন টাইমলি আপিসের ভাত পাইনি। টাইমলি ভাত পাইনি কেন? আমাকে কেন রাঁধতে হবে? আমি কি রাঁধুনি ঠাকুর? এই শেষ জীবনে এখনো ভাত রেঁধে দিতে হবে কেন? বিনি পয়সায় সেবা শুশ্রূষা করিয়ে নিচ্ছে। আমি কারুর সেবা পাওয়ার জন্য কাউকে বেঁধে রাখিনি। আবার না তো কি দাসীবাদী করে রেখেছো জীবনভর। কেন কেন এই বুড়ো বয়সে আমাকে তোমার ওষুধ এগিয়ে দিতে হবে?
গা স্পঞ্জ করে দিতে হবে, মোজা সেলাই করে দিতে হবে। তুমি আমার কি করো? তুমি তাহলে নিজের থেকে চাও না এসব করতে? আমি তোমায় বাধ্য করেছি? আলবাত সংসারের জোয়ালে কাজ দিতে আমায় বাধ্য করেছো তুমি। তুমি এককালে ভালো ছবি আঁকতে পারতাম, ভুলে গেছি কবে। স্বদেশী যুগে বিলিতি কাপড় পুড়িয়েছি। আমায় দেখে কেউ আজ বিশ্বাস করবে? আমাদের গায়ে যত সভা সমিতি হয়েছে, সব সভাপতি প্রধান অতিথির গলায় মালা দিয়েছি আমি। আমার জীবন তো তাদের কারুর মতো হতে পারতো। আজ আমাকে সামান্য টাকার ভাগ নিয়ে কামড়া কামড়ি করতে হচ্ছে কেন? কেন? কে? আমি। তুমি? আগে হ্যাঁ। প্রণাম করলে নাকি? আগে হ্যাঁ। সে কি? আগে হ্যাঁ। তুমি তো বহুকাল আমার মুখদর্শনই করো না, সেটাই স্বাভাবিক। হাহ, কিন্তু প্রণাম? আগে হ্যাঁ। আশা করিনি। যাকগে, কিছু বলবে? কি বলো? বলছিলাম ওই বিয়ের ব্যাপারে। কার বিয়ে? আগে আমার। সে তো তুমি করবে না জানিয়েই দিয়েছো। সে ব্যাপারে আমার আর কিছু বলার নেই। দেখছি এ বাড়িতে তুমিই শুধু খাঁটি। সবাই যখন সামান্য টাকা নিয়ে খেয়েই করছে, তুমিই শুধু বাইরে। তোমার ওপর আমার শ্রদ্ধা হচ্ছে। আপনি যদি চান আমি বিয়ে করব বাবা। না না, আমি কখনো তোমার প্রিন্সিপাল ভাঙতে বলবো না। আপনি যদি বলেন তাও ভাঙবো। হুম? আপনার যখন ইচ্ছে আমি রেখার ননদকেই বিয়ে করব। বলো কি? আগে হ্যাঁ। আশা করিনি, একেবারেই আশা করিনি। আমাকে কিছু টাকা দিতে হবে বাবা। হুম? আগে হ্যাঁ। 30,000-এ বাড়ি বিক্রি করলেন, আমিও তো ভাগের ভাগ 10,000 পাবো। মাত্র 10,000 টাকার জন্য তুমি আজ আগে আগে করছো বাবা প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল? তোমাকে যে আমি হিসাবের মধ্যেই ধরিনি। না, সংসারে কত ভুলই না করে লোকে। কাগজপত্রে তোমার যেসব লেখা টেখা দেখতে পাই, যেসব রিভলিউশনারি ভাষণ শুনতে পাই, দেখছি বাইরে যে যতই প্রোগ্রেসিভ হোক, আসল সময়ে সবাই সমান প্রোগ্রেসিভ। এসো, তোমরা সবাই এসো। এসো বুঝু, আয় রেখা মা আয়। আর অশান্তি বাড়ানো ঠিক হবে না। সব টাকাটা তোমাদের 3 জনকে সমান ভাগ করে দেব। কিন্তু একটা কথা, এতদিন যা হয়ে গেল কেউ তোমরা তা মনে রাখবে না, কেউ অভিমান পুষে রেখো না। আমি রেখাকে একটু বেশি ভালোবাসি, তোমার মা তোমাকে বাসে। কেন যে আমরা একটু কম একটু বেশি, কেন যে আমাদের এই পক্ষপাতিত্ব, তা আমি বলতে পারবো না। হয়তো এর কোনো সঙ্গত কারণও নেই। তবে কি জানো, ভালোবাসা মাত্রই খানিকটা অন্ধ হয়, অবুঝ হয়। যা হয়ে গেছে এ নিয়ে তোমরা নিজেরা দুঃখ করো না। মনে করো বুড়ো মা বাপ অবুঝ, অন্ধ।
টাকা ভাগ হইল। বাড়িতে এবার সত্য সত্যই চাঁদের হাট বসিল। আলো জ্বললে দেখা গেল বারান্দায় একটা বড় গামলায় নানা রকম মশলা মিশিয়ে পোলাওয়ের চাল পিসছে শিবনাথ। লা 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 লা। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি। বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলে মিশে হয়ে যায় প্যারিসের ছেঁচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। ও হে বীর হাজরা, হাড় আর পাজরা। ও হে বীর হাজরা, হাড় আর পাজরা। আস্ত মাছে করি ডেভিল গুন্তি, মোটেই হবে না ভুড়ি যত খুশি খান না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। না কেটেই খাসিটা টাটকা কি বাসিটা ঠিক পড়ে নজরে, বলে দিই সজরে। মাংসটা ঝাল হবে মেটে হবে 80টা, পেটে গিয়ে ব্যা করে জুড়ে দেবে কান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। সাইপার পাস গিয়ে রোম সাইপ্রাস গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ও মা, ও মা, এ কি কাণ্ড! ওরে খা দেখে যা, তোর বরের কীর্তি দেখে যা। আরে শিবু, তুমি চাল মাখছো কেন? ছেড়ে দাও ভাই, তোমার বৌদিকে দাও। না না, করুক দাদা, আশা থেকেই খালি জামাই সেজে ঘুরে বেড়াচ্ছে। অত যত্ন করে মাখলে কি হবে মশাই? আপনার গিন্নিকে আমরা পোলাও খেতে দেব না। আগে বলুন, আমাদের ভাগ্নে হবে কবে? আহ বৌদি, নেকা। তবে রে, অনেক সহ্য করেছি, আর ছাড়ছি নে। এ মা, কি করলো দেখো! বেশ করেছে, শিবুর সঙ্গে চালাকি ছেড়ো না শিবু, মাখাও তো ভালো করে মাখাও। কাঠের ব্যবসা করে হাত দুখানা হয়েছে কেঠো। দাঁড়াও, তুমি কেসা কেঠো জামাই? তোমার মনে আছে দাদা, সেবার ঘোষেদের বাগানের সেই পিকনিক? আমি একাই 12টা মুরগি জবাই করেছিলাম। তাই দেখি মিঠু দিয়ে কিরকম কাটছিল। মিঠুরা এখন কোথায় থাকে রে? দেওঘরে। জানো দাদা, স্বামীর সঙ্গে একদম বনে না। মিঠু দিয়ে কিরকম খিটখিটে হয়ে গেছে।
কি সব অসুখ বিসুখও হয়েছে। কতদিন দেখা হয় না। এখন তো এখানে বাবার কাছে এসেছে, যাবে? দেখতে যাবে? যাব। থাকবে, দেখা হলে কষ্টই হবে। চলো না, মিঠুদি তোমাকে কিন্তু ভুলতে পারিনি দাদা। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। কিরকম বুড়ো হয়ে গেছি আমরা না রে? বেঁচে থাকলে বুড়ো তো হতেই হবে দাদা। হতেই হবে। আর সেই সব নানা রঙের দিন চোখের সামনে ধোয়া হয়ে যাচ্ছে, তাও দেখতে হবে। শোন, বাড়িতে বিক্রি হয়ে গেছে। বলছিলাম মা আর বাবাকে তুই নিয়ে যা, তোদের কাছেই নিয়ে রাখ। সে কি, ওরা তো তোমার সঙ্গে যাবে। তাই ঠিক ছিল, কিন্তু ভেবে দেখলাম আমার কোয়ার্টার তো খুব বড় না, আর বাবা যেরকম রুগ্ন মানুষ, অন্তত দুটো ঘর তো লাগবেই। কিন্তু আমার কাছে থাকবে কি করে? শিলংয়ে যেরকম গন্ডগোল, ওদিকে বাঙালিদের যা অবস্থা। আরে সব গন্ডগোল থেমে যাবে। বাঙালি বলে আসামে থাকতে পারবে না, গুজরাটি বলে মাদ্রাজে থাকতে পারবে না, এ কখনো বেশি দিন চলে? আরে বাবা, ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকবে। নিজের দেশে পরবাসী, এ আবার হয় নাকি? এসব বিচ্ছিন্নতাবাদী শক্তি ধ্বংস হয়ে যাবে। তুই নিয়ে যা। কিন্তু ছেলেরা থাকতে বাপ মা মেয়ের বাড়িতে গিয়ে থাকছে, সেটাই বা কি কম বিচ্ছিন্নবাদী ব্যবস্থা? আরে বাবা, আমার সুবিধা থাকলে থোড়াই বলতাম তোকে। আসলে তোর বৌদি রাজি হচ্ছে না। মানে এইসব ঘটনার পর তোর বৌদি আর বাবাকে রাখতে চাইছে না। বাবার সঙ্গে আমাদের যে ঠিক বনে না, এটা তো তুই মানবি নাকি? কিন্তু মার সঙ্গেও যে আমার হিচ আছে দাদা। আচ্ছা দাঁড়াও, ছোটদা, এই ছোটদা। হ্যাঁ রে ছোটদা, মা আর বাবাকে তুই তোর কাছে নিয়ে গিয়ে রাখ না। হ্যাঁ, সেটাই সব দিক দিয়ে ভালো হয়। হুম 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 বল, তুই যদি না রাখিস, বুড়ো বুড়ি এখন থাকে কোথায়? বাড়ি তো ছেড়ে দিতে হবে। আফটার অল ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ছোট্টু। হুম 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 তুই তো এবার বিয়ে করছিস, এবার একটা বাসা কর। আমরাও তোর কাছে মাঝে মাঝে থাকতে পারবো, কারোর কোনো অসুবিধে হবে না। হুম 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 সব থেকে বড় সুবিধা হলো আমাদের সঙ্গে বাবা মার এক একজনের যেমন হিচ রয়েছে, তোর সঙ্গে তা নেই। ওরা তোকে ভালোও বাসে না, মন্দও বাসে না। আবার তুইও ওদের ভালোও বাসিস না, মন্দও বাসিস না। হুম 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 হ্যাঁ, আমাদের পক্ষে তেলে জলে মিশ খাবে না, তোর পক্ষে জলে জলে একাকার হয়ে গেল, তাই না দাদা? হুম 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 তুই কালই ওদের দুজনকে নিয়ে যাচ্ছিস, ফাইনাল। উফ ছোটদা, তুই বাঁচালি। ছোটদা, এই ছোটদা শোন। কি রে, হ্যাঁ না কিছু না বলে চলে যাচ্ছিস যে? দেখলে দাদা? কাউন্ট্রেল। আতেল। শুধু আতেল না, শেয়ানা আতেল। রাস্কেল কেমন মাথায় হাতটি বুলিয়ে 10,000 ঝাড়লো। ওটা না এলে তো আমরা আরো 5 পেতাম নাকি? ছুচো কোথাকার। দেখো, ও ছুচো একদিন এক বেলার জন্যও মা বাবাকে বইবে না। আচ্ছা, 6 মাস রাখলে কি হয় দাদা? তুমি দুজনকে 6 মাস রাখলে, আমি 6 মাস। 6 মাস অন্তর যদি বুড়ো বুড়িকে ভিলাই থেকে শিলং অব্দি শাটেল ককের মতো যাতায়াত করতে হয়, তবেই হয়েছে। ট্রেনের মধ্যেই শেষ হয়ে যাবে। তার চেয়ে বরং কি, তুই একজনকে রাখ, আমি একজনকে রাখি। কারোর পরে বার্ডেন পড়লো না। কি, কিরকম আইডিয়া? খুব ভালো। টাকা করিও ভাগ করলাম, এসো এবার মা বাবাকে ভাগ করি, হাফ হাফ। হাফ হাফ। তুই কাকে, বাবা না মা? টস করি। আঙুল ধর, তোমার ভাগে বাবা, আমার ভাগে মা। যা
উল্টে গেল যে। যাক না, একই তো ব্যাপার, হাফ হাফ। হ্যাঁ, অল দি সেম, হাফ হাফ। মা বাবা ভাগ হইলেন। আগামী কল্য এক ভাগ যাইবেন শিলং, আর এক ভাগ ভিলাই। বাক্স পেটরা বাধা ছাদা হইতেছে। আলো জলে, মরা বিকেল। সেই প্রথম দিনের মতো কুমুদ শঙ্কর বারান্দায় ইজি চেয়ারে বসে আছে, আশালতা তার পায়ের কাছে। দুজনেই বিমূঢ়, চারপাশ স্তব্ধ। সাবধানে যেও, গাড়িতে আজকাল বড্ড চুরি ডাকাতি হচ্ছে। রেখাদের গরু আছে, টাটকা দুধটা খেতে পারবে। চিরকাল আমাকেই তো খাইয়েছ, এবার নিজে খেও। আর রেখার সঙ্গে একটু প্যাচআপ করে নিও। প্যাচআপ কি গো? ওই আর কি, রেখা যদি তোমায় কড়া কথা বলে, তুমি পাল্টা জবাব দিও না, সহ্য করো। মুখ বুঝে সহ্য করার নাম বুঝি প্যাচআপ? তীর্থ ধর্ম করে বেড়াবে, রেখাদের কাছে থাকবে ভালো। তুমিও তো বুজুর কাছে ভালো থাকবে। বুজুর গাড়ি আছে, ঘুরতে পারবে, চুমকির বিয়ে হবে, দেখতে পাবে। আমার ভাগ্যে কিছু নেই। তোমার বাক্সে আমার গলা বন্ধ সোয়েটারটা রয়েছে, ভুলে নিয়ে চলে যেও না যেন। আর যাবার আগে আমার মোজাটা শেষবারের মতো একটু সেলাই করে দিও তো। মাঝে মাঝে পত্তর লিখো। আমি কি লিখতে জানি? বর্ণ পরিচয় না চেনার কি দুর্গতি। বুঝবো কি করে? বেঁচে থাকতেও আলাদা থাকতে হবে। কোনো না কোনো দিন ছেড়ে তো থাকতেই হবে। কবে আবার দেখা পাবো বলা মুশকিল। একটুখানি পত্ত না, যাতায়াত রীতিমতো ব্যয়বহুল ব্যাপার। কার ফটো? তোমার। কতকাল আগের চেহারা, সদ্য গোপ উঠেছে। কোট প্যান্ট পরলে ঠিক সাহেব। সাহেব তো একা না, সঙ্গে অবগুণ্ঠিতা কে এক অপরিচিতা। চিনি মেম সাহেবকে চিনিতে না পারি? আহ, কে শুনতে পাবে? ঢের হয়েছে রসিকতা। আশা, আশালতা, আমায় ছেড়ে চলে যাচ্ছ? ওরা কেউ একজন আমাদের দুজনকে একটায় রাখতে পারলো না, লটারিতে ভাগ করলো।
ভালোই করেছে। তুমি তো আমার সেবা করে হাঁপিয়ে উঠছিলে, মুক্ত হলে। তাও আবার আমি পড়লাম রেখার ভাগে, তুমি বুজুর ভাগে। আমি বা কি করে মানিয়ে থাকবো, তুমি বা কি করে? খুড়া যাকে ভালোবাসে না তার সঙ্গেও ঘর করতে পারে, আমরা পারিনি। ওদের সঙ্গে আমাদের এইটাই তফাৎ। ওরা বলে অল দি সেম। অত দূরে যদি তোমার অসুখ বাড়ে, আমি তো জানতেও পারবো না। একদিন সন্ধেবেলা তুমি হয়তো প্রদীপ জ্বালাচ্ছ, হঠাৎ টেলিগ্রাম। টেলিগ্রাম? আমি চলে গেছি। না না না, সন্ধেবেলা ও কি কথা? তোমার আগে আমি যাব। নিশ্চিত করে কে বলতে পারে আশা? সুরেনেরও তো যাওয়ার কথা ছিল না। আগের দিনও দাবা খেলে গেল, গেল তো চলে। তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। উপায় কি? এখন ওরা যা করবে মেনে নিতে হবে। কেন তুমি এমন করে ওদের হাতের মুঠোয় গিয়ে পড়লে? কেন সব দিয়ে সর্বশান্ত হলে? সব কেন ওরা পাবে, আমার একটা ভাগ নেই? সুরেন বাবু যেমন ও বাড়ির দিদিকে ভাসিয়ে দিয়ে গেলেন, তুমিও তেমনি আমায় ভিখারি করে দিয়ে যাচ্ছ। যাব না, আমার ভাগ না পেলে যাব না। যেতে হবে না। এখনো 20,000 টাকা আছে আমার কাছে। না গো, সব টাকা ওদের দিইনি। আর এই বারান্দাটাও ছাড়তে হবে না। দলিলে আছে যতদিন আমরা দুজন বাঁচব উপরতলাটা আমাদের থাকবে। আমি কি তোমার কথা না ভেবেছি? তোমার ভাগ ঠিক গুছিয়ে রেখেছি, রাখিনি? আগে বলনি কেন? কদিন ধরে এমন মরণ যন্ত্রণা দিলে কেন? ভালো তো, মরার আগে মৃত্যুর স্বাদ পেলে। মরণের যন্ত্রণা চেনা হয়ে গেল। ওদের কথা ভেবো না, ওরা যে যার চলে যাক। মানুষ মরে গেলে যেমন আকাশের তারা হয়ে ফুটে ওঠে, হারিয়ে গেলেও তেমন তারা হয়ে যায়। রোজ সন্ধেবেলায় ওই দিকে চেয়ে আমরা অচেনা তারাগুলো দেখব আর আমাদের হারিয়ে যাওয়া ছেলে মেয়েদেরকে খুঁজব। আমাদের এই নাট্য উপান্তে মানব জীবনে নাট্যকলার কিছু বিশেষ শিক্ষণীয় গুরুত্ব নিয়ে বক্তব্য রাখবেন আমাদেরই কলেজের অধ্যাপক ডক্টর অরুণ কুমার বড়াই মহাশয়।
এবং এই বক্তব্যের মাধ্যমেই আজ আমাদের অনুষ্ঠানের যবনিকা পতন হবে। সকলকে আমাদের সঙ্গে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরু হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের শেষ পরিবেশনা। প্রথমেই শিক্ষক দিবসে আমার বাবা মা ও আমার সমস্ত স্তরের শিক্ষকদের বিনম্র প্রণাম জানাই। এই ধরনের একটি নাটক তোমাদের পক্ষ থেকে আজকের দিনে উপস্থাপনের জন্য তোমাদের সমস্ত শিক্ষার্থীদের জানাই আমার হৃদয়ের একরাশ ভালোবাসা সহ আশীর্বাদ। নাটকটি সম্পর্কে দু এক কথা না বললেই নয়। পিতামাতা দেবতুল্য, জানে সর্বজন, তাদের অসম্মান করে মানি কোনজন? পিতা ধর্ম, মাতা ধর্ম, আর সবই অপকর্ম। জননী জন্মভূমিষ্যৎ স্বর্গাদপি গড়িয়সী। এই নীতিবাক্যগুলি আজ যেন লাল শালুতে মোড়া নীতিকাব্যের পাতায় মুখ লুকিয়ে ঢুকরে ঢুকরে কাটছে। মূল্যবোধের অবক্ষয়ে আজ সমাজ জর্জরিত। তা না হলে নচিকেতা ঘোষকে বৃদ্ধাশ্রম গান লিখতে হতো। বাবা মায়ের আশীর্বাদ ধন্য সম্ভ্রান্ত বড়লোক সন্তানেরা সর্বত্র গড়ে তুলছে সুদৃশ্য বৃদ্ধাশ্রম। এটাই এখন নাকি ঝুঁকিহীন সব থেকে ভালো ব্যবসা। এরই রেশ ধরে হয়তো নাট্যকারের এই নাটকে এগিয়ে চলে। যে বাবা মা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তিল তিল করে গড়ে তোলে সন্তানদের স্বাচ্ছন্দ্যময় জীবনের ভিত। সন্তানেরা প্রতিষ্ঠাও পায়, নিজেদের সন্তান সন্ততিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন বাবা মায়ের কথা আর তাদের মনে পড়ে। কিভাবে বৃদ্ধ বয়সে দিন কাটছে তার খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেন। অসহায়, অনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় দিন কাটে তাদের। তবে এই ভেবে শান্তি পায় তারা, ছেলেরা ঠিক এক সময় তাদের পাশে এসে দাঁড়াবে, তাদের কাছে নিয়ে শেষ জীবনে শান্তি ও বাঁচার আশা পূর্ণ করবে। একদিন তাদের প্রতীক্ষার অবসান ঘটে, সবাই ফিরেও আসে বাবা মায়ের কাছে। তবে বাবা মাকে দেখতে নয়, তাদের সারা জীবনের সঞ্চিত অর্থ ও বসত বাড়িটুকু বিক্রি করে যে টাকা পেয়েছে সেই টাকার ভাগ নিতে। হায় হায়, নিষ্ঠুর এই পৃথিবী! এই কি সন্তানদের কর্তব্য? এই কি তাদের বৃদ্ধ বয়সে বাবা মায়ের পাশে দাঁড়ানো? সন্তানদের অশান্তি মেটাতে বাবা মা বাধ্য হয়ে নিজেরা সব অর্থ সম্পদ ভাগ করে দেন সন্তানদের মধ্যে। এবার সন্তানেরা পড়েন অন্য সমস্যা, কারণ বাড়ি তো বিক্রি হয়ে গেল। বাবা মা কোথায় থাকবে, কার কাছে থাকবে, এই নিয়ে চলে দীর্ঘ দড়ি টানাটানি। এক ছেলে তো বাবা মায়ের দায়িত্ব থেকে প্রথমেই নিষ্কৃতি নিয়ে নিলেন। অবশেষে বাকি থাকলো এক ছেলে এক মেয়ে। শেষমেশ তারাই ঠিক করেন বাবা মায়ের একজন থাকবে এক সন্তানের কাছে, অন্য জন থাকবে অন্য সন্তানের কাছে। সেটাও ঠিক হয় আবার হেডটেল টসের মধ্য দিয়ে। বাবা মায়ের অবিচ্ছেদ্য অঙ্গকে কষাই সম সন্তানদের মধ্যচ্ছেদ করতেও সন্তানদের হৃদয়ে কাঁপে। একেবারে নাটকের শেষ দৃশ্যে এসে এক প্রকার জোর করেই নাট্যকার বিচারের আসনে উঠে এসে এই অমানবিক কসাইদের হাত থেকে মুক্তি দিলেন বৃদ্ধ বৃদ্ধাকে। সন্তানদের কাছে যাওয়ার আশা ছাড়লেন, বাঁচলেন সন্তানদের হাত থেকেও। পুরনো বাড়িতেই শেষ সময়টুকু একসঙ্গে দুজনে থাকবেন, নিঃস্বার্থ পৃথিবীকে আঁকড়ে দেবেন। আজকের দিনে আমি আশা করব এই ধরনের নাটকের মধ্য দিয়ে নাট্যকারের যে অনুভূতি, তার যে ছোট ছোট বিষয়গুলি, তা আমাদের মূল্যায়নের
সময় বোধহয় হয়ে এসেছে। আমরা প্রত্যেকে সমাজের এই অবক্ষয়কে রক্ষা করার অঙ্গীকারে আবদ্ধ হব এবং সবার পরিবার ও সমাজের প্রতিটি মানুষের ছোট ছোট দুঃখ, কষ্ট, আবেগ, অনুভূতিগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে সমাজকে এই ব্যাধিমুক্ত করব। তবেই আমাদের আজকের শিক্ষক দিবস পালনের সার্থকতা খুঁজে পাব। সবাইকে পুনরায় আরেকবার আমার ধন্যবাদ জানিয়ে বিষয়টি সম্পর্কে যা আমার বলার ছিল সেটুকু আমার নিজের মতন করে আমি বললাম। ভুল ত্রুটি সবাই মার্জনা করবেন। সবাইকে ধন্যবাদ জানাই।